তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া প্রজাপতি নীল আমি রংধনু রঙে সাজিয়েছি দেখো এক আকাশে স্বপ্নী। পাগলের মতো কাঁদে, নিজের সর্বশক্তি দিয়ে হাত কামড়ে ধরে। জাংকুক তো তার অনুভূতির কথা জানতো, তাহলে কিভাবে এত সহজে রাজি হয়ে গেল? আবার ভাবে কোথায় জাংকুকদের ফ্যামিলি আর কোথায় তেদের ফ্যামিলি। জাংকুকরা তো অনেক বড় লোক আর তেরা মধ্যবিত্ত পরিবারের। লিসাদের ফ্যামিলি বেশ অবস্থা সম্পন্ন, জাংকুকদের সাথে টক্কর দিয়ে চলার ক্ষমতা আছে। এই ধনী গরিবের ব্যবধানের কারণে কি জাংকুক তেকে আপন করে নিল না? এত কিছু মানতে চাইছে না। ভালোবাসায় পাগল মনে এসব সংজ্ঞা চলে না। সুবিনের স্ত্রী ইউনজুন দরজা ধাক্কিয়ে ডাকে। তে জলদি ওড়না দিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করতে চায়। দরজা খুলে বলল, কি ভাবি? ইউনজুনদের দিকে তাকিয়ে থমকে যায়। ফর্সা মুখ কান্নার কারণে কেমন লাল দেখাচ্ছে, বেশি লাল হয়ে আছে নাকের ডগা। কান্না করেছো কেন? ভাবি খুবই বিচক্ষণ মহিলা, ওনার কাছে কিছু লুকানো প্রায় অসম্ভব। কিন্তু তে চায় না জাংকুকের কথা তার ভাবি জানুক, কারণ ভাবি জানলে ভাই জানবে। আর তার ভাই আর আব্বা যে জাংকুককে একদম পছন্দ করে না সেটা সে জানে। তাই আবারও বিছানায় গুটিসুটি মেরে শুয়ে বলল, মাথাটা এত পরিমাণে ব্যথা করছে ভাবি, মনে হচ্ছে মাথাটা ভেঙে ফেলি। এর জন্য ওনাদের মাথা ব্যথা সম্পর্কে জ্ঞাত, তাই আর সন্দেহ না করে বলল, টাইগার বাম দিয়ে যাব? না, নাফা খেয়েছি, একটু শুয়ে থাকি তাহলেই কমে যাবে। ফুলকপির পকোড়া বানিয়েছি, রুমে দিয়ে যাব? ইয়ঞ্জন দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তের কথা বলতে কষ্ট হচ্ছে, তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে কেঁদে দিবে। ফুলকপির পকোড়া? এদিকে তার কলিজা পকোড়ার মতো ভাজি হয়ে যাচ্ছে। না, রেখে দাও, ব্যথা সারলে খাবো। ইয়ঞ্জন আর কিছু না বলে দরজা টেনে বন্ধ করে চলে যায়। ভাবি চলে গেলে তে উঠে দরজা আটকে দেয়। এই কান্নার বহর কাউকে দেখানোর না, কাউকে বুঝানোর না, কাউকে বলে মন হালকা করার মতো না। তের মনে হচ্ছে জাংকুক যদি বিয়ে করে ফেলে তাহলে তে মরে যাবে। অবুঝ অপরিপক্ক মন জাংকুক ছাড়া আর কিছুই চায় না। তার মনে হয় জাংকুকের সঙ্গে ফেলে আর কিচ্ছু চায় না। মোবাইল হাতে নিয়ে জাংকুককে আবারও ফোন দেয়, কিন্তু বরাবর মতো এবারও একটা মেয়ে বন্ধ বলে ঘোষণা করে। এই সার্ভিসের মেয়েটার কণ্ঠ সব সময় মিষ্টি মনে হলো, আজকে এত বিশ্রী লাগছে। তে মেসেঞ্জারে গিয়ে জাংকুককে অগণিত মেসেজ পাঠায়, বুকটা এত কাঁপছে। ছেলের বইয়ের কাছে তের মাথা ব্যথার কথা জানতে পেরে তের মা আসে। কাঠের দরজায় আঘাত করে মেয়েকে ডাকে। তে বিরক্ত হয়। জিন ভ্রু কুঁচকে মেয়েকে পর্যবেক্ষণ করে বলল, কি রে, বেশি খারাপ লাগছে নাকি? তে মাথা রেড়ে সম্মতি দেয়। জিন তাড়া দিয়ে বলল, কল পাড়ে আয়, মাথায় পানি দিয়ে দি। মাথায় তেল পানি দিস না বলেই এমন ব্যথা হয়। মাথায় পানি দিয়ে দিছি আম্মা। জিন তেল এনে তেকে দেয়। তে শান্ত হয়ে শুয়ে থাকে। একসময় জিন চলে গেলে তে মোবাইল হাতে নিয়ে গ্যালারি খুলে জাংকুকের অসংখ্য ছবি। একটা ছবি জুম করে সবচেয়ে পছন্দের জিনিসটা দেখলো। ওই তিলটা আসলে তের দুর্বলতা। জাংকুক এমনিতেও সুন্দর, এই তিলের কারণে আরো সুন্দর লাগে তাকে। তে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই তিলটা ছুঁয়ে দেখার খুব লোভ ছিল। তে ফুপিয়ে ওঠে, টুপটাপ চুমু খায় মোবাইলে। কান্না মিষ্টিতে গলায় ফিসফিস করে বলল, তুমি শুধু আমার, শুধু আমার। পৃথিবীতে মা না থাকলে কারো কাছে নিজের অনুভূতি, কষ্ট, ইচ্ছা ঠিকঠাকভাবে প্রকাশ করা যায় না। জাংকুক স্তব্ধ হয়ে সোফায় বসে আছে, মুখের ভাব গম্ভীর। সে আজকে সারাদিন হোটেলে ছিল। বাড়ির কোনো কথা কিংবা আলোচনা সে জানে না। সন্ধ্যার আগে বাসায় এসে শুনলো তার বিয়ে ঠিক। মাথায় আকাশ ভেঙে পড়লো। বোধহয় সে এতটা আঘাত পেত না যতটা এই সংবাদ শুনে পেয়েছে। তার বিয়ে ঠিক, অথচ সে জানে না তার মতামতের দাম নেই নাকি। মেয়েদের প্রতি বিতৃষ্ণার কথা যে হোক জানেন, তারপরেও কিভাবে উনি এই কাজ করলো। এতদিন জাংকুক তার আব্বাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে এসেছে। সে জেনে এসেছে সবাই তাকে না বুঝলো, তার আব্বা তাকে ঠিকই বুঝবে। কিন্তু উনি এটা কি করলো? যে হোক বাইরে গেছে। জিমিন ছুটে এসে জানালো তেকে দাওয়াত দিয়ে এসেছে সে। তের নাম কানে যেতে জাংকুকের কপালের পাশে নীল ডগ টান টান ফুলে উঠে। আর কেউ না জানলো সে তো জানে তার জন্য তে কতটা পাগল। এই খবর শুনে না জানি কি করেছে সে। জাংকুকের বুকে যন্ত্রণা হলো, ইচ্ছে করলো সব ভেঙে গুড়িয়ে দিতে। যিনি সামনে সামনে ঘুরঘুর করছে। জাংকুক ওনার দিকে তাকালে উনি বলল, তোমার আব্বা যা করেছে ভেবে চিন্তেই করেছে। জাংকুকের রাগে গা জ্বলে যাচ্ছে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমার মতামত ছাড়া এই সিদ্ধান্ত আব্বা নিতে পারে না। উনি তোমাকে জন্ম দিয়েছে, সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বেশি পাকনামি করবে না। আমি পাকনামি
আমি করি। জাঙ্কুক সামনে সেন্টার টেবিল লাফ দিয়ে ফেলে দেয়। উপরের কারুকার্যের উপরে কাজ বসানো ছিল বলে বিকট শব্দ হয়, সেটা ভেঙে জাঙ্কুক সামনে সেন্টার টেবিল লাফি দিয়ে ফেলে দেয়। উপরের কারুকার্যের উপরে কাজ বসানো ছিল বলে বিকট শব্দ হয়, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। জেনি থমকে যায় জাঙ্কুকের রাগ দেখে, আর কিছু বলার সাহস পায় না। জাঙ্কুক রুমে ঢুকে শব্দের দরজা আটকে দেয়। লিসা, মানে লিসাকে বিয়ে করতে হবে? অসম্ভব। রাগে জাঙ্কুক মাথার চুল টেনে ধরে, হাতের মোবাইল আস্ট্রে ফ্লোরে ফেলে দেয়। সে এই বিয়ে কখনোই করবে না। এত শত চিন্তার মাঝে জাঙ্কুকের চোখে দিঘির মতো টলটলে চোখের অধিকারিণীর চেহারা ভেসে ওঠে। ভালোবাসি বলে ঠুকরে কেঁদে ওঠা মুহূর্তটা মনে পড়ে। তখনই জেহব জাঙ্কুকের নাম ধরে ডাকেন। জাঙ্কুক নিজেকে শান্ত করার জন্য জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে ছাড়ে। রুম থেকে বেরিয়ে দেখে যে জেহব ভাঙা গ্লাসের সামনে দাঁড়িয়ে আছে। জিমিন খুব সাবধানে গ্লাসগুলো পরিষ্কার করছে। ছেলেকে দেখে জেহব শক্ত গলায় বলল, এসব কি জাঙ্কুক? জাঙ্কুক তার আব্বার দিকে তাকায়। রাগ হয়েছিল তাই। রাগ হবার কারণ তো দেখি না। বিয়ে ঠিক হলে ছেলেরা খুশি হয়, তুই রাগ হচ্ছিস কেন? আমি বিয়ে করতে চাই না আব্বা। জেহব সোফায় বসে ছেলেকে বসতে ইশারা করেন। জাঙ্কুক বসে বলল, আপনাকে আগেও বলেছি আমি বিয়ে করতে চাই না। কেন? এমনি, কোনো কারণ নেই। জেহব ভেবেছিলেন জাঙ্কুক তাকে শ্রদ্ধা করে, মানে উনি যদি বিয়ে ঠিক করেন তাহলে জাঙ্কুক না করবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে অবস্থা উল্টো। লিসা ভালো মেয়ে, তাছাড়া আমাদের বংশের সাথে মানায়। এসব আমার কিছু যায় আসে না আব্বা। আমি বিয়ে করব না। আমি চাই তুমি বিয়ে করো। ওনাদের কথা দেওয়া হয়ে গিয়েছে। আপনি আমার মতামত ছাড়া এমন কাজ করলেন কি করে? লিসার বাবা খুবই বড়লোক মানুষ। জেহবের সাথে আত্মীয়তা হলে খাপে খাপ মিলে যায়। লিসা নাকি নিজেই বলেছে সে জাঙ্কুককে পছন্দ করে। একমাত্র মেয়ের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকেনি, তাই জেহবের কাছে প্রস্তাব নিয়ে আসেন, আর উনিও রাজি হয়ে যায়। ওনার মনের ভাব কোনোভাবে যদি জাঙ্কুককে রাজি করানো যায় তাহলেই হলো, কিন্তু ছেলে যে এভাবে না করবে ধারণা করেননি তিনি। মেয়ে দেখতে শুনতে ভালো, তাই ভাবলাম তুমি কিছু বলবে না। আপনি এখন না করে আসবেন। তা কি করে হয়? লায়ক হয়েছে না, এখন হুকুম দেয়। চুপ বেয়াদব মহিলা, সব জায়গায় কথা বলবে না। জাঙ্কুক তার আব্বার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। জেহব অনড় কণ্ঠে বলল, বিয়ে করতেই হবে। আমি কথা দিয়েছি, মান রাখার দায়িত্ব তোমার। জাঙ্কুক অসহায় বোধ করে আব্বার হাত ধরে বলল, আমার মা নেই আব্বা, আপনাকে নিজের সব মনে করি। আমি চাই আপনি আমাকে বুঝুন। আমি বিয়ে করব না। যদি কখনো করি আপনাকে জানাবো। দয়া করে এখন আমাকে এসবে জড়াবেন না। ছেলের এমন কাতর আবদার জেহব ফেলতে পারে না। ছেলের কথাগুলো বুঝে মাথা নাড়ে। কিছুক্ষণ পর কথাগুলো নিয়ে ভাবে, যখনই বিয়ে করবে আমাকে জানাবে, আমি বিয়ে ঠিক করব। অজাত কুজাত বললেই কিন্তু বিয়ে করাবো না। জাঙ্কুক কথা বলে না, চুপ করে থাকে। জেহব রুমে চলে যায়। জেনি পিছু পিছু যায় আর বলে, বিয়ে করবে না কিন্তু মায়ের মতন ঠিকই আকাম করবে। এসব মানুষকে চেনা আছে। জাঙ্কুক নিজের হাত মুষ্টিবদ্ধ করে বসে থাকে। কিছু সময় কথা হজম করতে হয়। তার আব্বাকে বলে যেহেতু বিয়ে ভাঙতে পেরেছে, সুতরাং এখন আর রাগ কিংবা তর্ক করার দরকার নেই, হিতে বিপরীত হতে পারে। চুপচাপ উঠে রুমে চলে যায়। এইসব কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা রাত 11টায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। ফ্লোর থেকে মোবাইলটা উঠিয়ে অন করার কিছুক্ষণ পরে তের একের পর এক মেসেজ টুংটাং শব্দ করে আসে। জাঙ্কুক মেসেজগুলো পড়ার পর তার হাত পা ঠান্ডা হয়ে যায়। রুমে নিজেকে আটকে রাখা কষ্টকর হয়ে যায়। দরজা চাপিয়ে আবারও বেরিয়ে পড়ে। এমন মেসেজ দেখার পর আর নিজেকে আটকে রাখা যায় না। কোনো মায়া বলে সে তেদের বাড়ির দিকে হাঁটতে থাকে, যেখানে প্রতীক্ষারত এক কোমল কিশোরী বসে আছে। তের কিছু মেসেজ ছিল এমন, জাঙ্কুক ভাই আপনি ফোন ধরেন প্লিজ। জিমিন যা বললো তা কি সত্যি? আমি মানি না, আমি মরে যাব তো। আপনি আমাকে মেরে ফেলবেন না প্লিজ। আপনার বিয়ে হলে আমার লাশ দাফন হবে। একবার আমার কাছে আসুন না। এই আমাকে দেখুন কিভাবে বিয়ে করবেন, আমাকে কাঁদিয়ে। আমি মরে যাব জাঙ্কুক। ইচ্ছে করছে হাতের রক কেটে ফেলি বা অন্য কিছু। আপনি আমার, শুধু আমার। জাঙ্কুক চুপচাপ তেদের বাড়িতে যায়। এতটাও রিস্ক নিত না যদি তে ফোন ধরতো। মেয়েটা ফোন ধরছে না। সে আলতো করে তের রুমের টিনে হালকা করে শব্দ করলো। সাথে সাথেই ঝপাত করে জানালা খুলে গেল। জাঙ্কুককে দেখে তে ঠুকরে কেঁদে উঠে ধরা গলায় বলল, জাঙ্কুক ভাই বাইরে আসতে পারবে? তে জানালা বন্ধ করার আগে জলদি করে বলল, আসছি। জাঙ্কুক পিছিয়ে যায়। তে আসলে গভীর চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। উস্কো খুস্কো চুল, নাক মুখ লাল, কান্নার কারণে ফুলে ওঠা চোখ জাঙ্কুকের নজর এড়ায় না। সামনে হাঁটতে হাঁটতে বলল, সামনে আসো, এখানে কথা বললে কেউ শুনে ফেলবে।
দুজনে হেঁটে কিছুটা সামনে যায়। জাঙ্কুকের বিয়ে ঠিক হয়ে গেছে ভাবতেই হঠাৎ সে কেঁদে উঠে। জাঙ্কুক তের দিকে শান্ত চোখে তাকিয়ে থাকে। তের ইচ্ছে করছে সামনে দাঁড়ানো পুরুষটাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু সেদিনের থাপ্পড়ের কথা ভেবে আর সাহস হলো না। মাথা নেড়ে বলল, আমি মরে যাব। জাঙ্কুকের শান্তি লাগছে, তার জন্য কেউ কান্না করছে ভাবতে ভালো লাগছে। কেন মরে যাবে? আপনাকে ছাড়া আমি বাঁচতে চাই না। আচ্ছা, এসব উল্টাপাল্টা মেসেজ কেন পাঠিয়েছো? সত্যিই বিয়ে করছেন? এতক্ষণ যত অশান্তি লাগছিল তেকে দেখে কেন জানি অশান্তির জায়গায় শান্তি লাগছে। ভালো লাগছে মেয়েটাকে দেখে, মনের ক্লান্ত ভাব দূর হয়ে যাচ্ছে। তেকে আর একটু কষ্ট দিতে ইচ্ছে হলো। বিয়ের বয়স হয়ে গেছে তো। তে কিছু না বলে জিজ্ঞাসু চোখে তাকিয়ে থাকে। লিজাও ভালো মেয়ে, তাই রাজি হতে দেরি করিনি। আপনি এত খারাপ, আমার কষ্ট বুঝলেন না। আমি মরে গেলেই বুঝি শান্তি হবে? জাঙ্কুকের উতলা ভাব থেকে আর মজা করে না। আব্বা ঠিক করেছে, আমি জানি না। এই মুখে হাত চেপে ধরে। লোকটা এত খারাপ, বুক থেকে হু হু করে কান্নারা বেরিয়ে আসছে। জাঙ্কুকের কান্নায় কেঁপে কেঁপে ওঠা দেহের দিকে তাকিয়ে বলল, এত কাঁদো কেন তুমি? আপনি বুঝবেন না। কি বুঝবো আমি? বিয়ে করবেন না প্লিজ? বিয়ে তো ঠিক ফাইনাল কথা হয়ে গিয়েছে। আপনি না করে দেন। না করেই দিয়েছি। সত্যি? হ্যাঁ, আমি বিয়ে করব না। এতক্ষণ কান্না করছিল, কিন্তু এখন ফিক করে হেসে বলল, আলহামদুলিল্লাহ। জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। দুজনে নীরবে কথা বলে। দক্ষিণা বাতাস গা ছুঁয়ে যায়, তাদের সাথে নিয়ে যায় কান্না, দুশ্চিন্তার ভার। জাঙ্কুক হঠাৎ মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে তের দিকে করে তেকে দেখে। কান্নার কারণে নাকের ডগা লাল টুকটুকে হয়ে আছে। এত আদুরে লাগছে কেন মেয়েটাকে? সে গভীর চোখে তাকিয়ে বলল, আমার জন্য পাগলামি করো না তে। আপনি কিছু বুঝেন না। তোমার যে চাওয়া তা কখনোই পূরণ হবে না। কেন? এমনি অনেক সমস্যা আছে। যত সমস্যা থাকুক না কেন, আমার কিছু যায় আসে না। তুমি বাচ্চা, তোমার কি আসবে যাবে? আমি বাচ্চা না। তে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তুমি নদীর ওই পারে, আমি এই পারে, দুজনে এক পারে আসা সম্ভব না। সুতরাং পাগলামি করো না, ঠিক আছে? না, আমি আপনার পারে চলে আসব। আমি সব করতে রাজি আছি। মেয়েটা এত পাগল। জাঙ্কুক হঠাৎ গম্ভীর গলায় বলল, আমি তোমার এত বড়, আমার সাথে এভাবে কথা বলতে ভয় লাগে না তোমার? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে করে বলল, ভাই এখানে কেন এসেছেন আপনি? আমাকে ভালোবাসেন? জাঙ্কুক থমকে যায়, অপলক চেয়ে থাকে মেয়েটার দিকে। ভালোবাসে? কি জবাব দেবে সে? এত রাতে ছুটে এলো কেন সে? কিসের টান? সে সোজা জবাব দেয় না, গম্ভীর গলায় বলল, বাড়ি যাও। তে তখনও গভীর চোখে তাকিয়ে আছে। ভালোবাসি। জাঙ্কুক শেষবার তেকে দেখে নেয়। বাড়ি যাও, না হলে কিন্তু বিয়ে করে নিব। বিয়ে করবে? তের এত কান্না কি লোকটার চোখে পড়ছে না? তে চোখ মুখ কুচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কি করবে? জাঙ্কুক আবছা অন্ধকারে তের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার দিকে তাকালেও শান্তি লাগছে। কোনো অদৃশ্য মায়া বলে অন্তর ঠান্ডা হয়ে যাচ্ছে। এই নির্জন রাতের আধারে প্রাপ্তবয়স্ক যুবক যুবতী একা এমন কথা বলতে যদি কেউ দেখে ফেলে, তাহলে কথা রটাতে বেশি দেরি হবে না। জাঙ্কুক না গেলে তেও যে যাবে না, তাই জাঙ্কুক বলল, বেশি কথা বলো না, এখন বাড়ি যাও। যাচ্ছি। যেতে নিয়েও জাঙ্কুক থেমে যায়। রাতে খাওনি তাই না? খেয়ে নিও। জাঙ্কুকের এই ছোট ছোট যত্নগুলো তেকে সুখ দেয়। সে খায়নি এটা জাঙ্কুক কিভাবে বুঝলো? তার শুকনো মুখ লক্ষ্য করেছে। সুখে সুখে তের মনে ময়ূর নাচে, মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। জাঙ্কুক আর দাঁড়ায় না, লম্বা লম্বা পা ফেলে সামনে এগিয়ে যায়। তার মনে হচ্ছে তে একটা চুম্বক যা তাকে টেনে ধরেছে। যেতে মোটেই ইচ্ছে করেছে না। সে হাঁটতে হাঁটতেই পেছনে ঘুরে তাকায়। তে তখনও দাঁড়িয়ে আছে। কি হলো, যাচ্ছ না কেন? তে হেঁটে যাওয়া জাঙ্কুককে দেখছিল। লোকে বলে যাকে ভালোবাসে তার সবকিছুই নাকি ভালো লাগে। জাঙ্কুকের হেঁটে যাওয়া তের কাছে ভালো লাগছে, তাই তাকিয়েছিল। জাঙ্কুকের কথা শুনে তে বাড়ির দিকে পা বাড়ায়। সে বিষাদের কালো মেঘ মাথায় করে এসেছিল। এখন মনে একটুও কষ্ট নেই। ফুরফুরে মনে প্রেমের মৃদু মন্দ বাতাস বইছে। সে জাঙ্কুককে ঠিক বুঝতে পারে না। জাঙ্কুকের আচরণ আগের থেকে অন্যরকম মনে হয়। একবার মনে হয় জাঙ্কুকও তাকে ভালোবাসে, কিন্তু মুখে স্বীকার করে না। তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করবে যতদিন না পায়রা পাঠিয়ে প্রেম কথার কাব্য পাঠায়। ঠিক ততদিন চুপি চুপি করে তার রুমে ঢুকে যায়। তার রুমের সাথে রুমটাতে সুবিন থাকে। একবার যদি জানতে পারে তের এই লুকো ছাপ, তাহলে নির্ঘাত মেরে ফেলবে। প্রিয় জেহবের পরিবারের সাথে তেদের সম্পর্ক ভালো, কিন্তু সব সমস্যা জাঙ্কুককে নিয়ে। সুবিন আর জাঙ্কুক সমবয়সী হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে এক ফোঁটা মেলবন্ধন নেই।
তে বিছানায় মাথা রাখে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেশ ছুটোছুটি করছে। মনে মনে ভাবে, আল্লাহ কি ভয় টানা পেয়েছিলাম, এখন শান্তি লাগছে। তে নিশ্চিন্ত মনে ঘুমায়। ঘুমে ডুবে যায় এক ভালোবাসার রাজ্যে, যে রাজ্যে জাংকুক আর তার বিচরণ। আহা, জীবন এত সুন্দর কেন? জাংকুক হাঁটতে হাঁটতে অনেক কিছু ভাবছে। সে কি তেকে পছন্দ করে নাকি ভালোবাসে? জাংকুক তেরা মনোভাবে বলল, ভালোবাসিস না। মেয়েদের ভালোবাসা মানেই কষ্ট পাওয়া। জাংকুকের মন অট্টহাসিতে ফেটে পড়ে, বিদ্রুপ করে বলল, ভালোবাসিস না বললেই হলো? তাহলে তখন বিয়ের কথা আসাতে তেকে মনে পড়লো কেন? তের সামান্য মেসেজ দেখে এত রাতে পাগলের মতো ছুটে এলি কেন? ওর সব পাগলামি কেন সহ্য করিস? বিচার দে ওর বাবা মায়ের কাছে। পারবি? জানি পারবি না, কারণ তুই নিজেও তেকে ভালোবাসিস। এমন ধ্রুব সূত্রের পড়া জাংকুক আর তর্ক করার সাহস পেল না। সে কি না চাইতেও তেকে ভালোবেসে ফেলেছে? নিজের অজান্তে মনের সিল মারা শক্ত কুঠুরি কি খুলে গেছে? জাংকুক তা চায় না। সে চায় না তার সাথে কেউ জড়িয়ে যাক। আর তে তো আরো আগে না। তার অনুভূতি যদি জেগে ওঠে তাহলে আবার শান্ত হয়ে যাবে। তের সাথে তার মিলন কখনোই সম্ভব না। পরিবার কখনোই মানবে না। আর জাংকুক কখনো কারো বাঁকা কথা শুনতে রাজি না। জীবন এভাবে চলছে, চলুক। এই ছন্দ পরিবর্তন করার দরকার কি?